আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারত ইউনিয়ন এবং তার ভূখণ্ড। এই জায়গাটা আলোচনা করতে গেলে আমাদের সংবিধানের 1 থেকে 4 নম্বর ধারা দেখে নিতে হবে। প্রথমে আমরা দেখে নিই 1 নম্বর ধারায় কি বলা হচ্ছে। 1 নম্বর ধারায় বলা হচ্ছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস রাদার দ্যান ফেডারেশন অফ স্টেটস। এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, একটা হচ্ছে নেম অফ দ্য কান্ট্রি আর টাইপ অফ পলিটি। আমাদের দেশের নাম কি হবে সেটা নিয়ে আমাদের গণপরিষদের সদস্যরা কোনো সহমতে পৌঁছাতে পারেননি। এ কারণে ইন্ডিয়া এবং ভারত এই দুটো নামকেই আমাদের গ্রহণ করা হয়। দ্বিতীয়ত, ভারতের জন্য এই ফেডারেশন শব্দটার পরিবর্তে ইউনিয়ন শব্দটাকে গ্রহণ করা হয়েছিল। এখন কেন ইউনিয়নকে গ্রহণ করা হয়েছিল সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে ফেডারেশন বলতে আমরা কি বুঝি। ফেডারেশন বলতে বোঝায় ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ইনডেস্ট্রাক্টেবল স্টেটস, অর্থাৎ যার কেন্দ্র এবং রাজ্য কোনোটাকেই ভেঙে ফেলা যায় না, যার ক্লাসিক উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই ফেডারেশন অফ স্টেটস শব্দটাকে ব্যবহার না করে ইউনিয়ন অফ স্টেটস ব্যবহার করা হয়। তার দুটো কারণ ছিল। প্রথমত, ভারতের যে রাজ্যগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু রাজ্যগুলোর মধ্যে চুক্তি করে কেন্দ্রটা তৈরি হচ্ছে না। আমাদের গোটা ভারতবর্ষের শাসন ব্যবস্থার সুবিধার জন্য ভারতকে কতগুলো রাজ্যে ভাঙা হচ্ছে। দ্বিতীয়ত, ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার, মূল ভূখণ্ড থেকে বা কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো অধিকার নেই। এছাড়া 1 নম্বর ধারায় 3 ধরনের ভূখণ্ডের কথা বলা হয়েছে। টেরিটরি অফ ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ ভারতের রাজ্যগুলোর ভূখণ্ড, কেন্দ্রশাসিত অঞ্চল এবং টেরিটরি অ্যাকওয়ার্ড, যেগুলো ভবিষ্যতে ভারতবর্ষ তার অন্তর্ভুক্ত করবে সেই সমস্ত জায়গা। ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং তাদের কতটা কি ভূখণ্ড, এই সমস্ত নিয়ে আমাদের সংবিধানের ফার্স্ট শিডিউলে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া পার্ট 21 এবং 5th ও 6th শিডিউলেও কিছু বিশেষ বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। এবার আমরা এখানে দুটো শব্দ দেখতে পেলাম, একটা হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া, একটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই শব্দ দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ইউনিয়ন অফ ইন্ডিয়া শব্দটার অর্থ অনেক ছোট, সেখানে টেরিটরি অফ ইন্ডিয়া বলতে অনেক বড় অর্থ বোঝায়। ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে বোঝায় যে ভারতবর্ষের শুধুমাত্র রাজ্যগুলোর ভূখণ্ড। অন্যদিকে টেরিটরি অফ ইন্ডিয়া বলতে ভারতবর্ষের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে ভারতবর্ষ যে সমস্ত জায়গাকে অ্যাকোয়ার করবে সেই পুরোটাকে টেরিটরি অফ ইন্ডিয়া বলে বোঝানো হয়। এই যে বারবার বলছি ভবিষ্যতে ভারতবর্ষ অ্যাকোয়ার করতে পারে, এটার অর্থ হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে ভারতবর্ষ একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে কোনো চুক্তিপত্র, লিজ বা কারো কাছ থেকে কোনো গিফট হিসাবে নতুন জায়গাকে অ্যাকোয়ার করতে পারে, অথবা কোনো জায়গা, এমন একটা জায়গা যার কোনো রেকগনাইজড রুলার নেই, সেই জায়গাকেও কিন্তু ভারতবর্ষ অ্যাকোয়ার করতে পারে। এরকম ভারতবর্ষের অনেক জায়গা আছে যেগুলোকে ভারত অ্যাকোয়ার করেছে, যেমন দাদরা, নগর হাভেলি, দমন, দিউ, পন্ডিচেরি ইত্যাদি। এরপর আমরা চলে আসবো আর্টিকেল 2। আর্টিকেল 2 এ বলা হচ্ছে যে ভারতবর্ষের বিদ্যমান ভূখণ্ডের বাইরে যদি কোনো জায়গাকে অ্যাডমিট করতে হয়, করে নতুন স্টেট তৈরি করতে হয় বা নতুন স্টেট এস্টাবলিশ করতে হয়, সে ব্যাপারে পার্লামেন্টকে ক্ষমতায়িত করছে আর্টিকেল 2। এবং এই যে বাইরের ভূখণ্ডটাকে, সেটা অ্যাসিসেশনের মধ্য দিয়ে হতে পারে, অকুপেশন, কনকোয়েস্ট বা সাবজুকেশনের মধ্য দিয়ে এটাকে গ্রহণ করা হতে পারে। নেক্সট আর্টিকেল 3 কি বলে না, দেশের ভেতরে কোনো রাজ্যকে সেপারেশনের মধ্য দিয়ে বা দুটো বা তিনটে রাজ্যকে একত্রে জুড়ে কোনো রাজ্যের এরিয়া ইনক্রিজ, কোনো রাজ্যের এরিয়া কমানো, কোনো রাজ্যের ভূখণ্ডের পরিবর্তন বা কোনো রাজ্যের নাম পরিবর্তন, এই সমস্ত কাজগুলোর জন্য পার্লামেন্টকে ক্ষমতায়িত করে আর্টিকেল 3। কিন্তু এখানে দুটো কনস্টিটিউশনাল সেফগার্ডসেরও কথা বলা হয়েছে। প্রথমত, এই কাজটা করার আগে রাষ্ট্রপতির পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন, এবং দ্বিতীয়ত বলা যায় যে কনসার্ন স্টেট, অর্থাৎ যে রাজ্যটার পরিবর্তন বা যে রাজ্যটার নাম পরিবর্তন করা হচ্ছে সেই রাজ্যর একটা মতামত নির্দিষ্ট সময়ের মধ্যে নেওয়ার কথা বলা হয়, যদিও রাষ্ট্রপতি এই মতামতটা মানতে বাধ্য নন। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের পার্লামেন্ট ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপকে রিড্র করতে পারে। আর্টিকেল 2 আর আর্টিকেল 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে আর্টিকেল 2 যে অংশটা ভারত ভূখণ্ডের অংশ নয় সেরকম কোনো জায়গা থেকে কোনো ফরেন এরিয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা সংক্রান্ত বিষয়কে ডিল করে, আর আর্টিকেল 3 হচ্ছে দেশের ভেতরে কোনো রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন সংক্রান্ত বিষয়কে ডিল করে।
এখানে একটা গুরুত্বপূর্ণ কেসের কথা উল্লেখ করা হয়, যেটা হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস। আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই সময় বেরুবাড়ি বলে একটা জায়গা, যেটা পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি জেলার অবস্থিত, বাউন্ডারি কমিশনের ভুলের জন্য এটা ভারতবর্ষে থেকে যায়, কিন্তু এটা আসলে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। 52 সাল থেকে পাকিস্তান কনস্ট্যান্টলি এটার ডিমান্ড জানাতে থাকে যে আমাদের জায়গা আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হোক। এরপর 1958 সালে নেহেরু নুন এগ্রিমেন্ট হয় এই বিষয়টাকে ফেরত দেওয়া নিয়ে। কিন্তু এখানে একটা প্রশ্ন দেখা যায় যে আর্টিকেল 3 কি আমাদেরকে সিসেশনের অধিকার দেয়, অর্থাৎ আর্টিকেল 3 আমাদেরকে রাজ্যের ভেতরে অল্টারেশনের অধিকার দেয়, কিন্তু কোনো রাজ্যকে কি কাউকে দিয়ে দেওয়ার অধিকার দেয়? এই জায়গাটা নিয়ে প্রশ্ন যায় সুপ্রিম কোর্টের কাছে এবং সাংবিধানিক বেঞ্চের কাছে, এবং তারা বলে না, আমরা আর্টিকেল 3 অনুসারে এটা আমরা করতে পারি না, এ কারণে আমাদেরকে একটা সংবিধান সংশোধনের প্রয়োজন। 1960 সালে 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে নেহেরু নুন এগ্রিমেন্টকে এনফোর্স করা হয়। এই বিষয়টা আমরা আবার ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের সময় দেখতে পাই। এটাও এই সিসেশনকে নিয়ে ডিল করে। 2015 সালে ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে যে ছিটমহল আদান প্রদানটা হয়েছিল, সেই সময়ও কিন্তু আমাদেরকে একটা সংবিধান সংশোধন করতে হয়, 100তম সংবিধান সংশোধন 2015। এখন আমরা ইভ্যালুয়েশনটা একটু দেখে নেব। স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে দুটো পলিটিক্যাল ইউনিট ছিল, একটা প্রিন্সলি স্টেট আর একটা হচ্ছে প্রভিন্স। তারপর 1947 সালে যখন দেশ স্বাধীন হলো তখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন তৈরি হলো, একটা পাকিস্তান আর একটা হচ্ছে ভারতবর্ষ। তো ভারতবর্ষের সেই সময় স্বাধীনতার পর পর ভূখণ্ডের ভাগটা একটু অন্যরকম ছিল। পার্ট এ, বি, সি আর ডি, এই 4টে ভাগে ভাগ করা হয়েছিল। এতে ছিল 9টা গভর্নর রুল স্টেটস, বিতে ছিল 9টা প্রিন্সলি স্টেটস, সিতে 10টা চিফ কমিশনার রুল স্টেট, আর ডিতে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। এরপরে প্রশ্ন দেখা দিল যে আমরা যখন নতুন ভারতবর্ষ গঠন করছি, সেই ভারতবর্ষে স্টেট রিঅর্গানাইজেশনের ভিত্তিটা কি হবে? আমরা কি ভাষাকে স্টেট রিঅর্গানাইজেশনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে পারি? এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য 1948 সালের জুন মাসে ধর কমিশনকে নিয়োগ করা হলো, এবং ধর কমিশন ডিসেম্বর মাসে রিপোর্ট জমা দিল এবং বলল না, আমরা ভাষাকে স্টেট রিঅর্গানাইজেশনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে পারি না। তো ধর কমিশনের রিপোর্ট অনেকেরই পছন্দ হলো না। তারপরে আবার 1949 সালে জেভিপি কমিটি নিয়োগ করা হলো। জেভিপি কমিটিতে ছিলেন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল আর পট্টভি সীতারামাইয়া। তো এই কমিটিও সেই একই রিপোর্ট দিল, বললো না, আমরা ভাষাকে স্টেট রিঅর্গানাইজেশনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে পারি না। কিন্তু এরই মধ্যে 1953 সালে অক্টোবর মাসে তেলেগু ভাষাভাষী লোকজনকে নিয়ে অন্ধ্রপ্রদেশ নতুন স্টেট তৈরি হয়ে গেল ভাষার ভিত্তিতে। কেন তৈরি হলো না, সেই সময় কংগ্রেসের একজন নেতা শ্রীরামালু 56 দিন অনশন করে মৃত্যুবরণ করেন এই ভাষা ভিত্তিক রাজ্যের দাবিতে। তো স্বাভাবিকভাবেই ভাষার ভিত্তিতে রাজ্য তৈরির দরজাটা খুলে গেল। তখন 1953 সালে ডিসেম্বর মাসে ফজল আলী কমিশনকে নিয়োগ করা হলো যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যায় কিনা বা কিভাবে করা যায় সেই বিষয়টা দেখতে। এবং ফজল আলী কমিশন প্রথমবারের জন্য ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টাকে মেনে নিল। তবে ফজল আলী কমিশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এই থিওরিটাকে কিন্তু গ্রহণ করেন। এরপরে 1956 সালে 7ম সংবিধান সংশোধন অ্যাক্ট পাস হলো, যার ভিত্তিতে পুরনো যে স্ট্রাকচারটা ছিল অর্থাৎ এ বি সি ডি, এটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো। পরিবর্তে নতুন ভাগ তৈরি হলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এরপর থেকে এভাবেই স্টেট রিঅর্গানাইজেশন শুরু হলো। তাহলে আমরা একবার দেখে নিই যে আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে 1 থেকে 4 নম্বর ধারায় কি কি বলা হচ্ছে। 1 নম্বর ধারায় বলা হচ্ছে নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। 2 নম্বর ধারায় বলা হচ্ছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। 3 নম্বর ধারায় বলা হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াজ, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস। 4 নম্বর ধারায় বলা হচ্ছে লজ মেড আন্ডার আর্টিকেল 2 and 3 provide for the amendment of the first and fourth schedules and supplemental, incidental and consequential matters. Thank you for watching.